জাতীয় রাষ্ট্রের উত্থান পতন, নির্মাণ কিংবা বিনির্মাণের যাত্রায় প্রধান নিয়ন্ত্রক রাজনীতি। রাজনীতির শেষ বলে কিছু নেই। তাই গণতান্ত্রিক রাষ্ট্রের দলমত নির্বিশেষে সহাবস্থানের একমাত্র পথ মুক্ত আলোচনা। সমকালীন রাজনীতি নির্ভর আয়োজন টাইমস টকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি ইলিয়াস খান। আমরা আলোচনা করব, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ভিএফইউজের সাবেক মহাসচিব ও সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকে দিনভর দেখেছেন, বিশেষ করে দুপুরে শুরু হয়েছে নির্বাচন কমিশন ছাত্রদল ঘেরাও করেছে, বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ঘেরাও করেছে। তারা দাবি জানিয়েছে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ 3 ইস্যুতে তারা নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে এবং বলেছে তারা রাত পর্যন্ত অবস্থান করবেন। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখানে দুটো দিক আছে, একটা হলো তাদের দাবি, আরেকটা হলো ছাত্র দল ওখানে অবস্থান নিয়েছে, অর্থাৎ তারা যে আছে এটা জানান দেওয়া। কারণ আমার কাছে বলছে যে ধরেন আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, এরপরেই কিন্তু আমরা একদিন পরেই আমরা নির্বাচনের প্রচারণায় সকল প্রার্থী নেমে যাবে। 22 তারিখে শুরু হবে। তার মানে নির্বাচন হচ্ছে। সুতরাং নির্বাচনের সময় ধরেন প্রথম যেটা হচ্ছে, যেমন পোস্টাল ব্যালটটা যে করলো, এ ব্যাপারে কিন্তু আমার অনেক বক্তব্য আছে। যেমন তো একজন বিদেশি নাগরিক ভোটার হতে পারে, তবে তিনি প্রার্থী হতে পারেন না। যেমন বিদেশি ডুয়েল সিটিজেনশিপে তার প্রার্থীতে বাতিল হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি এক টকশোতে গেছি, দেখি আমেরিকান নাগরিক তিনি ভোটার হয়েছেন, তাতেও আমার আপত্তি নেই। আপত্তি হচ্ছে যে এই সরকার পরিকল্পনাবিহীনভাবে এই পোস্টাল ব্যালটিং সিস্টেম কেন চালু করলো। এখানে আপনি খেয়াল করে দেখেন, তাহলে কি আপনি বলবেন যে দেশের বাইরে যা আছেন তারা ভোট দিতে পারবেন না? না, ভোট দিতে পারবেন। যারা বিদেশে গেছেন তারা তো সবাই 18 বছরের উপরে। আমার কথা যে সরকার, আমি এটাকে বলি প্রবাসী সরকার, অনেকেই ডুয়েল সিটিজেনশিপ আছে, প্রবাসী সরকার, তারা হুট করে কারোর সাথে আলাপ নাই, আলোচনা নাই, হুট করে প্রবাসীদের ভোটার বানাই দিল। হ্যাঁ, এখন আমার বক্তব্য হচ্ছে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনার উচিত ছিল যারা ডুয়েল সিটিজেনশিপ তাদের ভোটার না করা। কারণ তারা কোন দেশের প্রতি আনুগত্য। যিনি ধরেন বাংলাদেশি কিন্তু সৌদি আরবে বা আমেরিকায় বা ব্রিটেনে, ডুয়েল সিটিজেনশিপে আপনি যদি ভোটার করেন, প্রত্যেকটা ভোটারে কিন্তু প্রার্থী হওয়ার অধিকার আছে সাংবিধানিকভাবে। তাহলে যদি আপনি ডুয়াল সিটিজেনকে নির্বাচন করতে না দেন, তাহলে তো তাদের ভোটার করার সুযোগ আছে বলে এটা হলো একটা দিক। দুই হচ্ছে যে আপনার তো নিয়ন্ত্রণ নাই। এই যে মিডল ইস্টের প্রায় সব দেশের ভোটার এক জায়গায় জড়ো করা হচ্ছে, আমার কাছে ভিডিও আছে, জড়ো করা হচ্ছে, জড়ো করে এই ভোটটা পার্টিকুলার কারো হাতে দিয়ে দেওয়া হবে, কারো কাছে দিয়ে দেওয়া হবে, তখন তার এক পক্ষে ভোট চলে যাবে। তো এটা তো নিয়ন্ত্রণ আপনি করতে পারছেন না। আমার বক্তব্য ভিন্ন। আমার বক্তব্য হচ্ছে প্রবাসীদের আমাদের দেশে রিমিটেন্স পাঠাচ্ছে। আমরা দেশে করোনাকালেও এই রিমিটেন্স আমাদেরকে ধরে রেখেছে। এখন বিনিয়োগ নাই, অর্থনীতি প্রায় অসচ্ছল, কিন্তু আমাদের রিজার্ভ বেড়েছে প্রবাসীদের জন্য। এটা ঠিক আছে, কৃতজ্ঞতা ঠিক আছে, কিন্তু উল্টাটাও আছে। ধরেন আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন আছে ওখানে, এবং একমাত্র আমার মনে হয় আমার দেশ এই সাবকন্টিনেন্টের বড় কোনো দেশেরও হয় না, আমাদের দেশেরই হয়। আমাদের রাষ্ট্রপ্রধান, যেমন ধরেন এখন সরকার প্রধান ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমেরিকায় গেছিল না, তাদের সাথীদেরকে ডিম মারছে না, স্লোগান দিছে না, এগুলি হয়। অর্থাৎ আমরা তো বেইজ্জতি হই। এখন ধরেন সারা বিশ্বে এই যে মাস মিডিয়ার যুগে এই যে ছড়াইছে, এই যে আপনার ব্যালট পেপারগুলি সব এক জায়গায় জমা হয়ে গেছে। 4টা দেশে অলরেডি ধরা পড়ে মধ্যপ্রাচ্যে যায় কারা? প্রধানত শ্রমিক। আপনি তাদেরকে ব্রিফিংও দেন নাই, আপনি হঠাৎ করে ভোটার বানায় দিলেন। আমার বক্তব্য একটাই, যে 18 বছরের যে বিদেশে যায় সে কিন্তু এনআইডি নিয়ে যায়, অর্থাৎ তার তখন ভোট দেওয়ার অধিকার থাকে, ভোট দেওয়ার উপযুক্ত হয়, তখন কিন্তু বিদেশে যায়। তো ধরেন একটি লোক ধরেন 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর আসে না, আসতে পারে না বা আসে না, যিনি সিটিজেন হয়ে যান, ধরেন সৌদি আরবে সিটিজেন হওয়ার বিধান নাই, ধরেন আমেরিকায় সিটিজেন হয়েছে, মধ্যপ্রাচ্যে বোধহয় কোনো দেশেই সিটিজেন হওয়ার বিধান নাই। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি ধরেন এই যে ভোটগুলা,
এখন তো অলরেডি মাস মিডিয়ার যুগে এটা তো অডিও ভিডিও চলে এসছে। আমার কাছে অডিও আছে, ভিডিও আছে, তারা গোছাচ্ছে কি করবে, কোথায় দিবে, আমার কাছে দাও, তোমার কাছে দাও, অমুক জায়গা পাঠাও, এগুলি বলতেছে তো আমার কাছে আছে। তো আপনি এটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে এইটা ভোট তো। না, আপনি যে কথাটি বললেন যে মধ্যপ্রাচ্যে মালয়েশিয়া শ্রমিক, সাধারণ শ্রমিক হিসেবে যান যারা, তাদেরকে ছোট করছি না, বাট শুনেছি যে কিছু টাকা পয়সা দিলে যেখানে বলে সেখানে ভোট দিয়ে দেয়। তারা যে কি পরিমাণ যে কষ্টে থাকে, জি, আমি তো গেছি, ধরেন আমরাও গেছি, সব অনেক জায়গায় গেছি। আমাদের দেশের যে শ্রমিক তারা কিন্তু আসলে খুবই কষ্টে থাকে, এবং খুবই 30-40 জন এক হ্যাঁ, রুমে থাকে, এক রুমে থাকে। তখন এক রুমের ভিতরে ধরেন পলিটিক্যাল এক লোক আছে, তার ভিতরে তো হয়তো পলিটিক্যাল ফিলোসফিতে বিষয় না, সে কাজে দাও, আমার দিকে দাও, দিয়ে দিল, সবাইকে কিছু কিছু টাকা দিয়ে দিল, বাস হয়ে গেল, একদিকে ভোট দিয়ে দিল, কি করবেন? সুতরাং প্রথম কথা হচ্ছে আপনি যে যারা ডুয়েল সিটিজেন তাদেরকে উচিত যে তাদেরকে ভোটার না করা। যারা বাংলাদেশি আছে কিন্তু বিদেশে প্রবাসী থাকার কারণে তারা আসতে পারতেছে না, তারা আলাদা কথা নেই, করুক, কিন্তু সরকারের ভোটটা প্রপার চ্যানেলে আপনার আনতে হবে। সে ব্যক্তিটা যাকে ভোট দেয় তাকে পেতে হবে। অন্য কেউ আপনার কোনো কায়দা করে ভোটটা এক জায়গায় করে সব ভোট একদিকে দিয়ে দিবে। 15 লক্ষ ভোট তো অলরেডি আপনি জানেন, পোস্টাল ব্যালট 15 লক্ষ কি বলে ভোটার হয়েছেন যারা প্রবাসে আছেন, তাদের তো অনেকেই এখন ভোট দান করছেন। তা এই যে একটি হযবরল অবস্থা হয়েছে, বিএনপির প্রতিবাদ জানিয়েছে যে তাদের যে প্রতীকটি দিয়েছে সেটিও এমন জায়গায় দিয়েছে যে খুব দৃষ্টিগ্রাহ্য না। তো হোয়াটস এর সাজেশন এখন এই অবস্থায় এখন কি করা উচিত? আপনি দেখলেন যে ছাত্রদল ঘেরাও করেছে অলরেডি নির্বাচন কমিশন। এটা হচ্ছে যে পোস্টাল ব্যালট যারা করলো, এটার কেউ কারোর সাথে আলাপ করছে? এই ইলেকশনের শিডিউল দেওয়ার পরে কারোর সাথে, মানে স্টেক হোল্ডার যারা, স্টেক হোল্ডার রাজনৈতিক দল 30টার সাথে কথা বলছে না? কথা বলতে পারতো। হ্যাঁ, এখন যেহেতু এটা মিসম্যাচ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ, তখন পোস্টাল ব্যালট বাতিল করা উচিত। পোস্টাল ব্যালট তো প্রপারলি হ্যান্ডেল করতে পারছে না, রাইট ম্যান রাইট প্লেসে তো ভোট দিতে পারছে না, অন্যরা ব্যালট দিয়েছে। আমার কাছে তো আছে, ভিডিও আছে, তো পুরো সব ব্যালট, এক একটা দেশের ব্যালট এক জায়গায় জড়ো করা হচ্ছে। এটা কি নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে? অবশ্যই, এতগুলো ভোট একটা জায়গায় চলে গেল, ভোট হবে তো। আপনার ভোট তো 500, 1000, 1000, 2000, 500 এই দিয়ে পাস ফেল হয়। আপনি এতগুলো অনেক জায়গায় কিন্তু সেরকম হয়, এরকম হয়তো। এখন ধরেন বিএনপির ভোট গণনা নাই, ওই সেন্টারে কত ভোট আছে অনুমান করতে পারে, গণনা নাই। এই ইলেকশনে এবারে এমন দলও তো আছে তার ভোট সংখ্যা তারা জানে, কতটুকু ঘাটতি আছে, অতটুকু ঘাটতি ভোট যদি ওখানে দিয়ে দেয় তাহলে তো ওই প্রার্থী পাস করে যাবে। সুতরাং এটা তো প্র্যাকটিক্যাল হলো না, বৈজ্ঞানিক হলো না। কোন দল আসলে কি জানে যে কোন আসনে তার ভোট কত? এরকম একদম স্পেসিফিক প্রায় কাছাকাছি 98% বলতে পারে। ধরেন ইসলামিক দল কিছু আছে, ধরেন জামাতে ইসলাম, তাদের ভোট তারা জানে। এই জন্য জনশ্রুতি আছে যে যতগুলো মিছিলে আসে, মিটিংয়ে আসে, ততগুলো তাদের ভোট, অর্থাৎ সবাইকে বললে সবাই আসে। তারা তো অনুমান করে আমার সেন্টারে এত আছে। এখন ধরেন ভোট ট্রান্সফার হচ্ছে, এই দাবিটা তাদের ভিতরে আসে নাই। এক ইলেকশন কমিশনের অর্ধস্তন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। ইলেকশন কমিশন জানে তো ভোট ট্রান্সফার হচ্ছে, নিচের টাকা পয়সা দিয়ে ভোট ট্রান্সফার করতেছে। ধরেন একজন বরিশালের ভোট, তার ভোট এনে পাবনা করে দিচ্ছে, তো করে দিচ্ছে। যদিও একটা ভোটার বানাইতে এনআইডি লাগে, আপনার ইলেকট্রিক বিল লাগে, আপনার পানি বিল লাগে, অফেন্স, ক্রিমিনাল অফেন্স, তাদের তো কঠিন বিচার হওয়া উচিত। এবং যে ভোটগুলো এখন আপনি কি করে যাচাই করবেন, কি করে যায়? তার তো এনআইডি, প্রপার এনআইডি দিয়ে দেওয়া হচ্ছে যেখানে ভোটার। তো সুতরাং এই ভোট তো হ্যান্ডেল করতে পারতেছে না ইলেকশন কমিশন এবং এই সরকার, এটা তো হ্যান্ডেল করে মিসপ্লেস লাগাই দিছে। তারপরে ধরেন আপনি জানেন যে ইলেকশন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন জারি করছে যে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী বছরের 12 তারিখ পর্যন্ত, 12 তারিখে ইলেকশন, এর আগে অন্য কোথাও নির্বাচন করা। আমি সে প্রসঙ্গে আসছি, আমি একটি ভোটের পার্টি শেষ করি। যেমন পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে কি বলে একটা পক্ষপাতের অভিযোগ উঠেছে, এবং এই সুযোগে আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে যে বহু কাঙ্ক্ষিত নির্বাচন কিন্তু, কারণ গত 15 বছরে বাংলাদেশ কিন্তু নির্বাসনে পাঠানো হয়েছিল, আমরা জানি। একটি জেনারেশন কিন্তু নির্বাচন কি ভুলে গেছে।
এরপর ধরুন 24-এর গণঅভ্যুত্থানের পর সরকার ক্ষমতায় এসে আমরা চেয়েছিলাম খুব দ্রুত নির্বাচন, বাট তারপরও ধরুন 1.5 বছরের মাথায় নির্বাচন হচ্ছে, আগামী 12ই ফেব্রুয়ারি যে তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনও কিছু কিছু মানুষ সংশয় প্রকাশ করছে নির্বাচন নিয়ে। এর কি কোনো যৌক্তিকতা আছে, না এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? আপনি কি ভাবছেন? দেখেন, এই যে পোস্টাল ব্যালট, জি এই যে ভোট ট্রান্সফার করা হচ্ছে, জি আজ কালকেও পত্রিকায় দেখলাম যে শত শত অস্ত্র বর্ডার দিয়ে ঢুকতেছে, এমনকি যারা মানুষ বর্ডারে ওপারে পার করে দেয়, এপারে নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, বেচা কেনা, এরাও শনাক্ত হয়েছে, পুলিশের কাছেই শনাক্ত হয়েছে প্রায় 750। হ্যাঁ, আর এরকম সব জায়গায় এই লোকজন জিনিসপত্র আনা নেওয়া করে, এরকম প্রায় কয়েক হাজার শনাক্ত করছে। তো এগুলো তো চলছে, অশান্ত করার জন্য চলছে, কিলিংও চলছে, সবই চলছে। তো এটা হলে নিরপেক্ষ নির্বাচনটা হবে কি করে বলেন? আপনার ধরেন এখন ইসলামিক আন্দোলন বাংলাদেশ 11 দল থেকে ছুটে গেছে, ওরা আলাদা ইলেকশন করবে। এখন এই ইসলামিক আন্দোলন ওই ফেসিবাদীর আমলেও কিন্তু নির্বাচন করেছে, মিনিমাম 5,000 একটা ইয়েতে উপরে 20,000 25,000 ভোট পেয়েছে। এরা ছুটে দেওয়ার পরে এই ভোটটা তো আর এই 10 দল পাবে না, অর্থাৎ জামাত ইসলামের গ্রুপ পাবে না। তাহলে পাবে না মানে কি? তারা যে সরকার গঠনের যে প্রত্যাশা, এই ভোট ছুটে দেওয়ার পরে সেই আশা তাদের ঘুরে বালি, এটা আর হবে না। জামাত আর কখনো, এখন তারা কমফোর্টেবলি যদি অপোজিশনে থাকতে পারে, এটাই তার জন্য যথেষ্ট পাওনা। কারণ এই যে জাতীয় পার্টির কিন্তু আপনার আছে 25 তারিখে ডিসিশন হবে, ধরেন জাতীয় পার্টি যদি ইলেকশন করার সুযোগ পায়, তাহলে তো অপোজিশন জাতীয় পার্টি হয়ে যেতে পারে, বলা তো যায় না। সুতরাং এই জন্য আমি বলবো যে দেশে কিন্তু নির্বাচনী আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। একটি ইসলামিক আন্দোলন বাংলাদেশ যখন আলাদা নির্বাচন করতে যাচ্ছে, হাসনাত এনসিপি নেতা, তিনি একজন প্রার্থী হয়েছেন, হ্যাঁ, তার অঞ্চলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলরেডি হয়ে গেছেন, ধরেন এরকম ভাব যে বিএনপির প্রার্থীটা বাতিল হয়েছে, তো ওখানে তো ইসলামিক আন্দোলনের প্রার্থী আছে, তো সে যদি জিতে যায়, অনেকের ধারণা যে সে জিতে গেছে, জিতার তো ওখানে চান্স নাই। ধরেন ওখানে বিএনপির প্রার্থী নাই, বিএনপির লোক যদি ইসলামিক আন্দোলনের ওকে ভোট দিয়ে দেয়, তো সে পাশ করে যাবে। তো আমাদের এই সরকারের সময় সবচেয়ে লস হচ্ছে ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি সমালোচনা করেছি, এনসিপির সমালোচনা করেছি, কারণ 52 সাল থেকে যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। এবারেও আমরা 71-এ আমাদের আশা প্রত্যাশা পূরণ হয় নাই, 90-এর আন্দোলনে হয় নাই, আমরা এবার জুলাই আন্দোলনে ভেবেছিলাম যে আমাদের আশার অন্তত যাত্রা শুরু। আপনার সাথে যোগ করি, এই সব আন্দোলন যে আপনি তো আন্দোলনে ছিলেন আমি জানি, সবাই কিন্তু এবার টেবিলে ফিরে গেছে, ছাত্ররা আন্দোলন শেষ হয়েছে, টেবিলে ফিরে গেছে নাকি, পড়াশোনায় ফিরে গেছে। সবাই এবার কিন্তু এই ছাত্ররা পড়াশোনায় ফিরে যায়নি। এইটাই যে তারা কোঠা আন্দোলন থেকে শুরু, শেষ দাবি হচ্ছে ফেসিবাদের বিলোপ চাই। এই ফেসিবাদের বিলোপ যখন চায়, তখন ব্যানার ছেড়ে সব রাজনৈতিক দল পিছনে, একমাত্র ফেসিবাদে আওয়ামী লীগ ছাড়া সবাই এই আন্দোলনে যুক্ত, ছাত্র জনতা, মা ছেলে মেয়ে সব নামছে। হ্যাঁ, এবং আপনি খেয়াল করে দেখেন এরপরে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকেই প্রথমে, আমার ধারণা সে বলছে না প্রথম এই ছাত্ররা দল করবে, সেই তো করে আমাকে বসিয়েছে ছাত্ররা, ছাত্ররা বসিয়েছে, হ্যাঁ, এরকম কথা বলে সে দল গঠন করছে, এই কয়েকদিন আগেও বলছে। তবে একজন ছাত্রকে জাতিসংঘ নিয়ে বলেছেন যে আন্দোলনের মাস্টারমাইন্ড, আপনার মনে আছে? মাস্টারমাইন্ড। তো আপনার ধরেন এই ছাত্রদেরকে কোনো সময়ই বলে নাই, সবসময় বলছে তোমরা উদ্যোক্তা হও, কাউকে বলে নাই যে তোমরা ফিরে যাও। এই নেপালে, শ্রীলঙ্কায় ছাত্র আন্দোলন হয়েছে না, সরকার পতন ঘটছে না, তাদেরকে স্পিকার এক নারীকে দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রী, সে আসার সাথে সাথে প্রথম আগে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিচ্ছে, আগে পড়াশোনা করো। হ্যাঁ, এখন আমাদের দেশের ছাত্রদের মনোজগৎ এমন তৈরি করে ফেলছে, সব জায়গায় শক্তি প্রয়োগ, এবং আপনি খেয়াল করে দেখেন আর বিশেষ দেওয়ার চিন্তা তাদের মাথায় নাই। এখন সব এমপি হবে, একবারে মন্ত্রী হবে, এবং তারা কিন্তু পরীক্ষা না দিয়ে পাশ করতে চায়। আপনি দেখেছেন প্রথমে তো অটো পাস নিয়েছে, তো সেক্রেটারিয়েটে ঢুকে গেছে না প্রথমে। ওই যে প্রথম দিকে যে শক্তি প্রয়োগ, মব সন্ত্রাস যেটা অ্যালাউ করছে সরকার, এখন পর্যন্ত এটা আছে। এই যে ধরেন ডেইলি স্টার, প্রথম আলোতে আক্রমণ হলো, আগুন হলো, হ্যাঁ,
এবং ঘোষণা দিয়ে প্রথম আলো পুড়িয়ে দিয়ে ঘোষণা দিয়ে ডেইলি স্টারে গিয়েছে। ওইটাতে তো আপনার সিসি ক্যামেরায় যাদেরকে চেনা গেছে তাদের ভিতরে পার্টিকুলার দলের সদস্য, তাদেরকে বাদ দিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয় নাই। তাহলে মব সন্ত্রাস দূর হবে কি করে? প্রবাসের যে পোস্টাল ব্যালটে যদি ৯-৬ হয় তাহলে তো রেজাল্ট উল্টোপাল্টা হবে। তারপরে ধরেন এই যে সেন্টার যে বদল হচ্ছে ভোটার, এক সেন্টারে ভোট আর এক সেন্টারে যাচ্ছে, এটাতে তো সেন্টার আপনার হিসাবের বাইরে রেজাল্ট। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না জেনেও। এটা তদন্ত করে বের করতে হলে তো নির্বাচন বাতিল করে। এটা কি আপনি দুরভিসন্ধিমূলক মনে করেন? দূরবর্তী না, এটা তো পরিষ্কার। আমার কাছে এমন মনে হয় যে আমরা আগে স্লোগান শুনছি যে কোরআনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। এখন তার ওই স্লোগান নাই। এখন তো এই যে এই কাজগুলো আগে বলছে না যে আল্লামা সাইদির ইউটিউবে বক্তৃতা শুনেন, এখন জামাত যে ধরনের কাজ করে সবগুলো তার তার বিরুদ্ধে তার বক্তৃতা, সবগুলা। অর্থাৎ এই জন্য ইসলামিক আন্দোলন যে কেটে পড়েছে, তারাও বলছে যে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, সুতরাং তাদের সাথে তারা ওই না, ওই প্রকৃত ইসলামিক দল না। তারা তো ইসলামিক দল মনে করে না, তারা থাকে না, আলাদা পার্টি দিচ্ছে। যদিও আমরা বাহ্যিকভাবে মিডিয়াতে দেখেছি এটা হলো সিট ভাগাভাগি, সিট ভাগাভাগি। তারা হয়তো সিট কম পাইছে, এখন তারা 200 আপনার প্রায় 68 সিট আছে। এই 268 সিট সব ইসলামপন্থীদের সিট ভাগ করবে। দ্বিতীয়ত এই ইসলামপন্থীদের সিট এখন 3 ভাগে ভাগ হয়েছে। একটা হলো জামাতের সাথে কিছু আছে, আর 2 হচ্ছে আপনার ইসলামিক ঐক্যজোট, বিএনপির সঙ্গে কয়েকটি দল আছে, বিএনপির 3টা আছে। আর হেফাজত যেটা আছে, অরিজিনাল বাবুনগরী হেফাজত, তারা তো আর পলিটিক্যাল পার্টি না, তারা তো আলাদা, তারাও কিন্তু জামাতের বিরুদ্ধে। ওয়ান বক্সে হলো না ভোট, ওয়ান বক্সে ভোট হলো না। তার মানে এই জন্য এইসব হিসাবেই আমি বলি যে জামাত যে সরকার গঠনের যে প্রত্যাশা ছিল সেটা আমার মনে হয় তারা ধরে রাখতে পারে নাই, এবং তারা অপোজিশন হয় কিনা এটা নিয়েও না। সেটা কি যৌক্তিকতা ছিল? আপনি কি একজন অবজারভার হিসেবে কি ভাবেন যে জামাত তো ধরেন আমরা পূর্ববর্তী নির্বাচনগুলোতে যখন ফেয়ার নির্বাচন হতো, মোটামুটি ফেয়ার তো 4টা নির্বাচন অন্তত হয়েছে, তখন কিন্তু তাদের একটি ভোটের পোর্শন ছিল না। রাতারাতি কি এত উন্নতি হয়েছে তারা একদম ক্ষমতায় চলে আসবে? আপনার এরকম মনে হয়েছে? এটা কখনো আমি হিসাব করি নাই। এখন ধরেন আওয়ামী লীগ যদি না পালাইতো তাহলে জামাত কি এইভাবে আলাদা নির্বাচন করার চিন্তা করতো? ঠিকই বিএনপির লুঙ্গি তলে চলে যেত অটোমেটিক। ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির আসছিল জানতেন না। যেই ফেসিবাদ দৌড়াইছে ওখানে শিবির বেরিয়ে পড়ছে। তারেক রহমান আমি তার নাম দিয়েছি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ দীর্ঘ 17 বছর থেকে সে বিলেতি কালচারে মানুষ। ওখানে আইনের শাসন, সুশাসন, অনেক গণতন্ত্র দেখেছে। যদি উত্থান পতন আছে ব্রিক্সের সময়, তবুও সে তো ওইভাবে তার মনোজগৎ তো আলাদা, হ্যাঁ, ওয়েস্টার্ন কালচার। আপনারা যেমন শুরুতে বলছিলেন যে রাজনীতিতে শেষ কথা নাই, এই নাই বলেই এই অবস্থা আমাদের। এই শেষ কথা থাকা উচিত, তাই না? অবশ্যই জবাবদিহিতা। রাজনীতি করে রাজনীতিবিদরা, রাজনীতিবিদদের অবশ্যই জবাবদিহিতা থাকা উচিত। বাংলাদেশে অবশ্যই জোরে সোরে দরকার। দ্বিতীয়ত, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠন করা দল এবং বেগম খালেদা জিয়া, তিনি এই দলটাকে গ্রাম প্রত্যেকটা পরিবার পর্যন্ত ছড়িয়ে দিয়েছে, এবং তিনি আপোষের নেত্রী। দেখেন 5 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, 7 তারিখে পল্টনে সভা হয়েছিল। সেই সভাতেও কিন্তু কোনো প্রতিশোধের কথা বলেন নাই। প্রতিশোধ নেওয়ার কথা বললে তো আগুন জ্বলে যেত তখন। এবং তার সন্তান যে জনাব তারেক রহমান, তিনি তাদেরই আমার কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন তার সম্পর্কে একটা কোনো দুর্নীতির অভিযোগ দিতে পারবেন? একটা না, পারবেন না। সুতরাং তার সন্তান, তিনি তো চেষ্টা করবেন, কিন্তু ব্যাপারটা হলো তার কিন্তু সময় লাগবে এবং সবার সহযোগিতা লাগবে। রাজনীতি যদি এরকম কলুষিত হয়, আপনার বাইরের ভোট আপনার এক জায়গা করে এক বাক্সে ঢুকায় দিবেন, ভোটার ট্রান্সফার করবেন, এগুলো ক্রিমিনাল অফেন্স, এগুলোর ব্যবস্থা করা উচিত। তারপরে গুপ্ত, ধরেন বিএনপির ভিতরে গুপ্ত জামাতে ইসলাম কতগুলি আছে। আমি একবার প্রথম দিকে বলছিলাম 10%, আমাকে বিএনপি নেতারাই ধরছে, আমি তাদের নাম বলবো না, 20% কমপক্ষে আছে। তো রাশিয়ার বলশেভিক পার্টির মতো হবে। হ্যাঁ, তখন কমিউনিস্ট পার্টি ভেঙে বলশেভিক। বিএনপি তো অভিযোগ করছে বা ছাত্রদল করছে যে ছাত্রলীগের মধ্যে শিবির ছিল এবং তাদেরকে গুপ্ত বাহিনী নানা কিছু বলে। এটা তো ছিলই, এটা তো প্রমাণিত। ডাকসুর ভিপি, সে তো পদ্মারই নেতা ছিল,
আওয়ামী লীগ ছাত্রলীগের হেলমেট বাহিনী এবং ছাত্রলীগের পদধারী নেতা ছিল। তো সব লেভেলে আছে। এখন এই জন্য তাকে বাঁচতে হবে যে ধরেন এটা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধার দল, হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযোদ্ধা কোনোদিন রাজাকার হবে না, কথাটা মনে রাখেন, কোনোদিনই না। আপনি তো একজন মুক্তিযোদ্ধা। অবশ্যই অবশ্যই। তো সুতরাং ফার্স্ট প্রায়োরিটি এক। আর তার জন্য কঠিন সমস্যা আছে। সমস্যা আছে তার বাবার একটা জেনারেশন আছে, তার মায়ের একটা জেনারেশন আছে, তার নিজস্ব একটা জেনারেশন আছে। এর ভিতরে গুপ্ত জামাত বেছে বের করা তো কঠিন। গুপ্ত জামাত আরো বেশি অ্যাগ্রেসিভ বিএনপি হয়, যে দলের ভিতরে তাকে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়। তাহলে আপনি বলছেন যে নির্বাচনে এক ধরনের সংশয় আছে, নানা কিছু ঘটছে। তো এই সংশয় বা এই যেগুলো হচ্ছে, আপনি যেটা বললেন এই যে ব্যালট নিয়ে হচ্ছে, তারপরে যে ভোট ট্রান্সফার নিয়ে হচ্ছে, এই সংকটগুলো কাটানোর উপায় কি? বা আপনি তো জানেন যে নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের কিন্তু কোনো পথ নেই। আমাদের নির্বাচন হতেই হবে আমি মনে করি, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে যে নির্বাচন হতেই হবে। তো এই সংকটগুলো কাটানোর উপায় কি আসলে? প্রবাসী ভোট এখন সিল করে দিক, দরকার নেই। না, ধরা তো পড়েছে একজন, ধরেন এ ধরনের ঘটনা তো অন্য জায়গায় ধরা পড়ছে। আচ্ছা, 3 জন ধরলাম, বাট এ ধরনের ঘটনা বহু আছে। যতটুক পারক করুক। এখন বিএনপি যদি মনে করে না খালি সবকিছুর ঊর্ধ্বে নির্বাচন কোনো মতো হইলেই হইল, তাহলে তো নির্বাচন যদি এরকম হয়, ভোট ট্রান্সফার হয়, বাইরের ভোট সব চলে আসে, এরকম সব এক বাক্সে চলে যায়, হ্যাঁ, তো তাহলে তো নির্বাচনের রেজাল্ট যা প্রত্যাশা করতে তা হবে না। পোস্টাল ব্যালট এটা সিল করা উচিত এখন। হ্যাঁ, পোস্টাল ব্যালটে অন্যায় না, আমি মানলাম, পশ্চিমা দেশে এটা হয়, কারণ সেখানে তো এক পুলিং সেন্টার বলে কিছু নাই। এই বাক্স ফেলা হয় তো কুকুরও পাহারা দেয় না, কেন্দ্রে গেলে বোঝাই যায় না যে নির্বাচন হচ্ছে। তো বাংলাদেশে তো আপনি বাক্স, পুলিশ গার্ড, আর্মি গার্ড দিলেও তো বাক্স নিয়ে গোলমাল লাগলে বাক্স নিয়ে ধান খেতে পাট খেতে দৌড়াবে। আমার কথা হচ্ছে যেহেতু এগুলো ধরা পড়ছে পোস্টাল ব্যালট, সুতরাং এগুলো বাতিল করেন, এগুলো হবে না এবারে নির্বাচনে। সুষ্ঠু নির্বাচন আরো একটি প্রতিবন্ধকতা অনেকেই মনে করছেন, আপনি একটু আলোচনা করছিলেন যে ভারত থেকে অস্ত্র আছে, হ্যাঁ, যে আইন শৃঙ্খলার যে অবস্থা, এটি নির্বাচন কি ঠিকভাবে করা সম্ভব? বিষয়টা হচ্ছে যে নির্বাচনে এখনো যদি আপনি যান, সাধারণ লোক বলে নির্বাচন হবে, আমি তো টকশো করি আপনাদের কারণে ফেমাস বলবো না, মানে অনেকেই চেনে, জিজ্ঞেস করে তো আমাকে নির্বাচন হবে। হ্যাঁ, আজকে আমার নাতি আনতে গেছে, একজন প্রশ্ন করতেছে নির্বাচন নাকি হবে না। কে বলছে হবে না? আমি বলছি হবে। হ্যাঁ, কয় না তাহলে তো এই আমাদের সে তো কম জানে না, তো সব খবর রাখে, এত কিছু কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের, যার যার মুশি তা করতেছে, তো নির্বাচন হবে কি করে? এইসব সংশয়। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে যদি কিন্তু তবে ছাড়া কথা বলে নাই। এখন এমন হচ্ছে আবার পরের দিকে হাঁটা দিছে, পাশ দিয়ে হাঁটে গেছে, মানুষ কেছে 5 বছর থাকেন, 10 বছর থাকেন, অর্থাৎ তিনি সরকারে থাকতে চান, এইভাবে মানুষের ব্রেনে ঢুকছে। এখন এইটা বেরোচ্ছে না। এই যে পোস্টাল ব্যালট নিয়ে কেউ জানলো না, করে ফেললো, এই যে সেন্টার বদলাচ্ছে, অস্ত্র আসতেছে, মানুষ হত্যা হচ্ছে, ধরেন এই যে হাদি হত্যা, ইনকিলাব মঞ্চ, তিনি তো একজন প্রার্থীও ছিলেন সম্ভাব্য। চিন্তা করেন যে ওখানে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে আমার কাছে তথ্য আছে যে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। তা আপনার হাদি ছিল একদম সফট টার্গেট, অর্থাৎ পায়ে হেঁটে, রিক্সায় চড়ে, ভ্যানে চড়ে, তা আপনি তাকে প্রোটেকশন দিবেন না? সেই তার সাথে যে কিলার ছিল তার সাথে ছিল, তারপরে তাকে, এবং সে কিলার এক সময় ছাত্রলীগ করতেন, এবং তিনি 3টি আর্মস এবং 17 লক্ষ টাকা সহ ধরা পড়েছে। তিনি জামিন পেয়ে গেছে। এখন আমার বক্তব্য হলো সে কোথায় আছে? বলা হয় ভারতে গেছে, ভারত ডিনাই করছে না, কোথায় আছে তাই না? আপনি একটা জোড়াতালি তাকে অ্যাবসেন্ট দেখায় আপনি একটা চার্জশিট দিলেন, মনে হচ্ছে যে এই যে চালাকি, দায় এড়ানোর কৌশল, এই কৌশলের কারণে মানুষ কিন্তু অবিশ্বাস করে, যে সে ভাবছে হাদির বিচার সবাই চায়, এবং সেও নিজেও বলছে আমাকে মেরে ফেললেও আমি বিচারটা অন্তত চাই, এখনো চিৎকার করে বলে, এখনো তার এই ভয়েস আছে। তো বিচার করবেন না? হাদি মারা যাওয়ার পরে, নিহত হওয়ার পরে আপনি দেখেন নারায়ণগঞ্জের এক বিএনপির প্রার্থী উইথড্র করলো, সেই ইলেকশন করবে না জীবনের ভয়ে।
তো আপনার তো পরিস্থিতি এই কারণেই হচ্ছে। না, পরে আবার উনি ইলেকশন করবেন বলেছেন। হ্যাঁ, বলছেন, প্রথম ধাক্কা তো হয়ে গেছিল। অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে যে অসন্তোষ এবং যে বিভক্তিতে তো ধরেন নির্বাচনটা নিরপেক্ষ কি করে হবে? ধরেন নিরপেক্ষ শেষ পর্যন্ত বলি, ইলেকশনে গণনার সময় ধরেন বাইরে 200 লোক বিএনপির সমর্থক দাঁড়ায় আছে আর 200 লোক জামাতের দাঁড়ায় আছে। একটা খবর আসলো যে বিএনপি আগায় আছে, তখন জামাত মরিয়া হয়ে যাবে, জামাত সমর্থক মরিয়া হয়ে বাক্স নিয়ে ধান খাইতে দৌড় দিবে, পাট খাইতে দৌড় দিবে। এখন ধরেন 2.5 লাখ পুলিশ ট্রেনিং দিছে, আপনার 47,000 আছে সেন্টার, এটা যদি ভাগ করেন মোটামুটি 2.5 জন করে পুলিশ পড়ে। হ্যাঁ, আচ্ছা, আনসার থাকবে 2, 4, 5টা 10টা। ফার্স্ট টাইম বোধহয় আর্মিও থাকবেন, আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। স্ট্রাইকিং ফোর্স মানেই হচ্ছে থানা হেডকোয়ার্টারে অথবা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। তো আসতে লাগবে আধা ঘন্টা, ধরেন 2 ঘন্টা, আসতে লাগবে খবর পায় ওই আগুন নিবানের মতো আর কি, শুনবে। আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে এবার হবে ঐতিহাসিক অবাধ। হ্যাঁ, ঐতিহাসিক তো হইতেই পারে, ঐতিহাসিক দুটোই ঐতিহাসিক। যদি নির্বাচন যদি খুবই সংঘাতপূর্ণ হয়, নির্বাচন যদি ব্যালট পেপার কিছু নাই থাকে, সব লুটপাট হয়ে যায়, এটাও ঐতিহাসিক হবে। আবার নিরপেক্ষ নির্বাচন পজিটিভ অর্থে বলেছেন, উনি পজিটিভ অর্থে বলেছে, কিন্তু পজিটিভ অর্থের সিমটম তো দেখছি। কি আশ্চর্য, চিন্তা করেন কত অসৎ কাজ, যে একটা সেন্টার থেকে একটা জায়গার ভোটার আরেক জায়গায় ভোটার হচ্ছে এবং ইলেকশন কমিশনের অধস্তন অফিসার ঘুষ খায় এটা বানাই দিচ্ছে। ধরুন বরিশালের ভোটার পাবনা গিয়ে ভোটার হচ্ছে, বাট তার তো ন্যাশনাল আইডি কার্ড বরিশালের যে গ্রামে সেখানেই আছে, তাই না? আছে। কি করে হয় এটি? এখানে এটা তো ডেঞ্জারাস। তো এটা তো হচ্ছে, সরকারের গোয়েন্দা সংস্থা নাই, এটা দেখবে না। আপনার ধরেন ওই লোকটা তো বাইরের থেকে যখন আসবে তখন তো তাকে ওখানে ভোট দিবে, ভোটার বানাইছে মানে ভোট দিবে। তাহলে তো ভোটিং সেন্টারে তো এই ইলেকশন কমিশনে যারা দায়িত্বে থাকবে, সেন্টারের দায়িত্বে থাকবে, তারা তো দেখবে তার কি। এখন সব এনআইডি ওই সেন্টারে কালেক্ট করে নির্বাচন কমিশনের সেন্টার প্রতি থাকতে হবে, যে ডুপ্লিকেট আপনার এনআইডি থাকলেই তাকে কট করানো, ধরা, তাছাড়া তো উপায় নেই। নানা সংকটের কথা আপনি বললেন, আমিও বললাম, কিন্তু তারপরও আমাদের এত মানুষ জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছেন, এখনও হাসপাতালের বেডে আছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, একটা দীর্ঘ লড়াইয়ের পর স্বৈরাচারের বিদায় হয়েছে। তো তারপরেও কিন্তু আমাদের কোনো আশা আলো নেই যে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ পাবো না। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এখন। আমি এক ভাষায় বলতেছি, এক কথায় বলছি, বিশ্ব ব্যাংকের ফোরকাস্ট করছে আমাদের 3.5% জিডিপি গ্রোথ হবে, তার মানে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়ত, যাই বলেন না কেন, বিএনপি বড় দল, তার নেতা এখন তারেক রহমান, তিনি সরকার চালানোর অভিজ্ঞতা তার দলের আছে। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মা বেগম খালেদা জিয়া, তিনি বিলেতে 17 বছর ছিলেন একটা গণতান্ত্রিক দেশে, সেখানে দেখে আসছেন। আমার মনে হয় সবাই যদি অন্তত পক্ষে, আমার বক্তব্য হলো, অভ্যুত্থানের শক্তিগুলো একসাথে যদি কাজ করে এবং এই অপকর্মগুলি যদি সরকার দূর করে, তাহলে নির্বাচন হওয়া সম্ভব। এবং এখন ইসলামিক ঐক্যজোট আলাদা হয়ে যাওয়ার পরে এটা মেনে নিতে হবে যে বিএনপি সরকার গঠন করবে। এতে কোনো নিরপেক্ষ ভোট হলে বিএনপি অবশ্যই। সেটা কি আগে ভাগে বলার সুযোগ আছে? আছে, হিসাব আছে। কারণ তো ধরেন আমার পাবনা 1 আসন, সেখানে জামাতের শক্তিশালী প্রার্থী আছে। ধরেন বিএনপি ওখানে তার চেয়ে বেশি ভোটের অধিকারী, তার চাই আগে ছিল আওয়ামী লীগের ভোট বেশি, সত্য কথা বলছি। এখন ধরেন অ্যাসেসমেন্ট করছে, ধরেন জামাতের ভোট ওখানে 5,000 কম, ওখানে হয়তো ট্রান্সফার করে 5,000 ভোট ঢুকাই দিলে পাশ করে যাবে প্রার্থী। হ্যাঁ, তো এটাকে স্ক্রিন আউট তো করতে হবে আপনাকে, নাহলে তো ফেয়ার নির্বাচন হবে না। কারণ একটা হলো প্রকাশ্য সন্ত্রাস দেখতে পাচ্ছেন, প্রকাশ্য আমক, প্রকাশ্য হানাহানি, কিন্তু এই যে গোপন কাজগুলি হচ্ছে, এটা তো ইলেকশন ম্যানিপুলেট হবে। এগুলো তো ইলেকশন কমিশনকে দেখতে হবে, সরকারকেও দেখতে হবে। সরকার কেন এক্ষুনি আপনি বলেন ব্যালট ডাকে ভোট অ্যালাউ করলো, কেউ জানে না, কিছু না। 12 তারিখে ইলেকশন হবে। হ্যাঁ, আপনার বিমানে আপনার নিরাপত্তা উপদেষ্টাকে ডাইরেক্টর বানাইছেন, হ্যাঁ, তারপরে বিদ্যুৎ উপদেষ্টাকে ডাইরেক্টর বানাইছেন, হঠাৎ 1 মাস বাকি আছে, মাত্র 1 মাসেরও কম। তারপরে
সবচাইতে আমাদের দেশে পাওয়ার সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। তৈয়ব সাহেবকে ওখানে দিছে ডাইরেক্টর, ওনাদের তিনজনের লজ্জা নাই? ওনারা ডাইরেক্টর হইতে গেল কেন? আর ওখানে ডাইরেক্টর বানাইলো কেন? ইলেকশন করবে না? সন্দেহ মানুষ কেন করে? ইলেকশন কমিশনের যে সিনিয়র সেক্রেটারি, তাকে ওখানে ডাইরেক্টর বানাইছে আক্তার সাহেব। হ্যাঁ, তাহলে বলেন, তাহলে কি ইলেকশন করার ইচ্ছা আছে? বলেন। আপনার নিরাপত্তা উপদেষ্টা, খলিল সাহেব। তিনি তো ট্রাভেল শুটার, সারা পৃথিবীতে পাঠায়। উনি রোহিঙ্গার কি করছে? রোহিঙ্গার তো বাচ্চা দিয়েই যাচ্ছে, উনি কি করতে পারছে? উনি ওনাকে অনেক ডাইরেক্টর বানাইলো কেন? যদি একটি পলিটিক্যাল সরকার ক্ষমতায় আসে, তাহলে তো তাদের মতো করে লোক দিবে। অবশ্যই। আপনি চিন্তা করেন, এখানে নিশ্চয়ই কোনো অ্যাসাইনমেন্ট আছে তাদের জন্য, নাহলে এই ইলেকশনে 1 মাস পরে সরকার বদল হয়ে যাবে, যেই জিতুক। হ্যাঁ, এদেরকে দেওয়ার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, গোপন চুক্তি আমেরিকায় করে আসছেন না? ওই যে আমাদের এক্সপোর্টের উপরে কর বসাইছিল, এখন তার ইন্টারেস্ট কিনা, অনেকগুলো বোয়িং আসার কথা, সেগুলো আসবে কিনা কি জানি না। এগুলো তো প্রমাণ ছাড়া তো কথা বলা মুশকিল, বলছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বিমানের ডাইরেক্টর বানাইল নিচে, এত ছোট পদে দিল, উদ্দেশ্যটা কি? তাহলে তো মানুষ প্রশ্ন করবেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না, তরুণদের ভিতর থেকে অনেকেই জিতে যাবে, অনেকে মন্ত্রী হতে পারে। উনি আগে কিভাবে বললো? তারপরে গণভোট হচ্ছে, গণভোটে সরকার পুরো নেমে গেছে। আজকে আবার দেখলাম যে ওই যে ইয়ার কি সাদিন মালিক সাহেব, হ্যাঁ, ওনারা বলতেছে যে না, এটা বৈধ। আরে বৈধ অবৈধের প্রশ্ন না তো, প্রশ্ন হচ্ছে আপনি ইলেকশন করছেন, আপনি নিরপেক্ষ থাকবেন। আপনি না ভোটা আলাও যে দিবে তারও ট্যাক্স নিয়ে পয়সা আপনার বেতন দিচ্ছেন, যিনি হ্যাঁ দিবে তারও বেতন নিচ্ছেন। আপনি বলবেন অ্যাডভোকেট শাহাদিন মালিক তিনি আজকে বলেছেন যে সরকার একটি পক্ষে শুধু ভোট দিতে পারে না। আপনি বলেন তো, তারা বলবে যে এই 4 দফা, এখানে একটা চালাকি করছে, 84 দফারে কনসেন্ট করে 4 দফার ভিতরে এমনভাবে লিখছে, সব ওটার ভিতরে ঢুকছে, নোট অফ ডিসেন্ট নাই, হাওয়া। এখন বলেন তো, একটা সচেতন লোক কি করে হ্যাঁ অথবা না দিবে? 1 2 হচ্ছে প্রেসিডেন্টের আদেশ দিয়ে এটা দিচ্ছে, হ্যাঁ অথবা না দিবেন। হ্যাঁ, আদেশটা তো অবৈধ, কারণ এটা সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকার। এখানে তো এই সংবিধানের অ্যামেন্ডমেন্ট করার, কোনো সংস্কার করারও এখতিয়ার তাদের নাই। কারণ ওই অনুষ্ঠানে 100 যখন ওত নেয় রাষ্ট্রপতি ইয়েতে, ওখানে তো 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নেওয়ার জন্য অপেক্ষা করতেছিল ওত। আসার পরে তো এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিছে। আপনার সংবিধান অনুযায়ী 3 মাস পরে আপনি নির্বাচন দিতে পারতেন, না হলে 6 মাস পরে দিতেন। এই সরকার যদি মনে করতো যে আমি ফ্যাসিবাদ হটাইতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তখনই যদি নির্বাচন দিত, তাহলে আপনার তখন যে আওয়ামী লীগের প্রতি হেট্রেট ছিল, নাহলে 10টা নাই, 15টা নাই, 20টা সিট পেত। হ্যাঁ, তখন এখন তো তারা ভয় দেখে, শয়নে স্বপ্নে দেখে ফেসিবাদ বোধহয় ফিরে আইলো, এই করলে ফেসিবাদ আসবে। আমরা দীর্ঘ সময় আলাপ করলাম আজিজ ভাই, আমাদের খুব প্রাণবন্ত আলোচনা হয়েছে। নানা সীমাবদ্ধতার কথা শুনলাম, নানা অনিয়মের কথা শুনলাম, নানা সংশয় আমরা দেখলাম। তারপরে চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, কারণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই অবস্থা যেন আর কখনো ফিরে না আসে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ। ঠিক আছে।